হ্যালো স্টুডেন্টস, আমরা ফিরে এসেছি আবার একটা কোয়েশ্চেন অ্যান্সারের সেশনে। আজকে আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে ডিসকাস করব। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনে যেটা যাব সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য মুঘল পেন্টার নট মেনশন বাই আবুল ফজল। আমরা জানি আবুল ফজল কার কন্টেম্পোরারি? আকবরের কন্টেম্পোরারি, আকবরের নবরত্নের এক রত্ন। তো কোয়েশ্চেনটা বলছে আবুল ফজলের লেখায় এই চারজন পেন্টারের মধ্যে কার নাম আমরা পাই না, কার নাম নেই আবুল ফজলের লেখায়। আবুল ফজল আইনি আকবরী এবং আকবরনামা নামে দুটো বই লিখেছিলেন। সেই রচনাগুলোতে আমরা এদের মধ্যে কার বিবরণ আমরা পাই না, কোন বিখ্যাত মুঘল পেন্টারের আমরা বিবরণ পাই না, সেটা হচ্ছে বি অপশানটা হবে মনসুর। কেন পাই না? তার কারণ মনসুর হচ্ছে আকবরের কন্টেম্পোরারি নয়, আবুল ফজলের লেখায় তার নাম আসতেই পারে না কখনো। মনসুর, এই মনসুরের নাম আমরা পাই না। এই মনসুর হচ্ছে অ্যাকচুয়ালি ওস্তাদ মনসুর, যার কথা আমরা জানি ইনি হচ্ছেন জাহাঙ্গীরের সময়কার একজন বিখ্যাত পেন্টার। আমরা জানি জাহাঙ্গীরের সময় মুঘল পেন্টিং একটা উন্নতির চরম শিখরে পৌঁছেছিল। সেই পেন্টিংয়ের জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মনসুরের নাম আমরা পাই, মনসুর, দাসওয়ান্ত এদের নাম আমরা পাই, বিশেন দাস, এই বিখ্যাত পেন্টারদের নাম পাই। সুতরাং এখানে উত্তর আমরা করব অবভিয়াসলি বিটা, মনসুর। আর বাকি মনসুরের লেখা পায় না। মনসুর হচ্ছে মেনলি জাহাঙ্গীরের কন্টেম্পোরারি, আর বাকি যারা রয়েছে ফারুক, মুসকিন, মুকুন্দ, এরা হচ্ছে মেনলি আমরা বলতে পারি আকবরের সময়কার বা আকবরের কন্টেম্পোরারি লেখক, এরা যাদের কথা আমরা পাচ্ছি। সুতরাং মনসুরের কথা আমরা পাই না। আমরা আরেকজন পেন্টারের নাম আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে আব্দুস সামাদ। এই আব্দুস সামাদ আরেকজন বিখ্যাত পেন্টার, আকবরের সময়কার একজন বিখ্যাত পেন্টার। আমরা জানি যে হুমায়ুন যখন পারস্যে চলে গেছিলেন, পারস্য থেকে যখন ফিরেছিলেন দিল্লিতে, সঙ্গে করে অনেক জ্ঞানী গুণী লোকেদের নিয়ে এসেছিলেন পার্সিয়া থেকে, ইরান থেকে। সেই যাদের নিয়ে এসেছিলেন তাদের মধ্যে আব্দুস সামাদ ছিল একজন অন্যতম পেন্টার হিসেবে, তিনি ফ্লারিশ করেছিলেন আকবরের রাজত্বকালে। আব্দুস সামাদ, আবুল ফজলের লেখায় আমরা আব্দুস সামাদের কথা পাই। এবং এই আব্দুস সামাদের আর একটা বড় পরিচয় তোমাদের জেনে নিতে হবে, সেটা হচ্ছে আকবর একটা পেন্টিং ওয়ার্কশপ তৈরি করেছিলেন, একটা পেন্টিং স্টুডিও তৈরি করেছিলেন, যেখানে বিভিন্ন দেশের পেন্টাররা এসে ছবি আঁকতেন। যে পেন্টিং ওয়ার্কশপটাকে বলা হতো কারখানা। এই কারখানাকে যিনি লিড করেছিলেন, এই পেন্টিং ওয়ার্কশপটাকে যিনি লিড করেছিলেন, তিনি হচ্ছেন এই আব্দুস সামাদ, একজন বিখ্যাত পেন্টার আকবরের রাজত্বকালে। এবং এই মুঘল পেন্টিং সবচেয়ে চরম শিখরে পৌঁছেছিল উন্নতির, আমরা সবাই জানি, জাহাঙ্গীরের রাজত্বকালে। এবং এই বিভিন্ন রকমের এই মুঘল যুগেই আমরা দেখতে পাচ্ছি হামজানামা বলে একটা বইয়ের কথা, একটা অ্যালবাম, যে হামজানামাতে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট এই ব্যাপারটা আমরা দেখতে পেলাম যে ছবির সঙ্গে বা গল্পের সঙ্গে ইলাস্ট্রেশন, গল্প এবং ছবি দুটো একসঙ্গে আমরা পেলাম হামজানামাতে। এই হামজানামাও আকবরের মুঘলদের রাজত্বকালের একটা বিখ্যাত পেন্টিং অ্যালবাম, যে অ্যালবামে শুধু পেন্টিং নেই, তার সঙ্গে আছে বিভিন্ন ধরনের লেখা এবং পেন্টিং, রাইটিং উইথ ইলাস্ট্রেশন আমরা পাচ্ছি হামজানামাতে। সুতরাং এটাও মুঘল পেন্টিংয়ের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এখানে আমরা অ্যান্সার করব বিটা, মুঘল পেন্টার যা আবুল ফজলের লেখায় যার নাম নেই। আমরা নেক্সট কোয়েশ্চনে আসবো, সেটা হলো which language was replaced by English as the official language for the government of India in 1835? তোমরা জানো 1835-এ এডুকেশন সিস্টেমের একটা বড় পরিবর্তন এসেছিল মেকলেস রেজলিউশন অনুযায়ী, মেকলেস মিনিট অনুযায়ী। টমাস ব্যাবিংটন মেকলে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের ল সেক্রেটারি ছিলেন। 1835-এ এই রেজলিউশন অনুযায়ী ইংরেজি শিক্ষা অফিসিয়ালি শুরু হয়েছিল ভারতবর্ষে। ভারতীয়দের জন্য ইংরেজি শিক্ষা চালু হয়েছিল 1835-এ, আমরা জানি। সেই 1835-এর যে এডুকেশন পলিসি ব্রিটিশ গভর্নমেন্টে, সেই এডুকেশন পলিসিতে বলা হয়েছিল যে গভর্নমেন্ট মানে অফিসিয়ালি যে ল্যাঙ্গুয়েজটা এতদিন ইউজ করা হয়েছে ইংলিশটা, সেই ইংলিশের বদলে তারা ইউজ করবে কোন ল্যাঙ্গুয়েজটা না, এই পার্সিয়ান ল্যাঙ্গুয়েজকে ইউজ করার কথা শুরু হলো 1835-এর এই রেজলিউশন অনুযায়ী বা এডুকেশন রেজলিউশন অনুযায়ী। ঠিক হলো যে ইংরেজির বদলে এখন গভর্নমেন্ট তাদের অফিসিয়াল কাজগুলো করবে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে বা ফার্সি ভাষায়।
1835-এ লর্ড উইলিয়াম বেন্টিংকের রাজত্বকালে এই ঘটনাটা ঘটলো। আমরা জানি লর্ড উইলিয়াম বেন্টিংকের রাজত্বকালে শিক্ষার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন এসেছিল। কলকাতা মেডিকেল কলেজ তৈরি হয়েছিল এই সেম ইয়ার 1835-এ। ইংরেজি শিক্ষা চালু হয়েছিল এই ইয়ার 1835-এ। সুতরাং এই বেন্টিংকের রাজত্বকাল, বিশেষ করে 1835টা কিন্তু আমাদের ভীষণ ভালো করে দেখতে হবে। একটা খুব ইম্পর্টেন্ট ইয়ার 1835, যেখানে গিয়ে আমরা দেখলাম অফিসিয়ালি এটা চেঞ্জ হলো এই আইন অনুযায়ী। ইংরেজি শিক্ষা চালু হলো 1835-এর মেকলেজ রেজলিউশন অনুযায়ী। 1835-এ ঠিক হলো যে গভর্নমেন্টের, ব্রিটিশ গভর্নমেন্টের অফিসিয়াল কাজকর্মগুলো হবে ইংরেজির বদলে পার্সিয়ান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফর দ্য গভর্নমেন্ট, রিপ্লেস বাই ইংলিশ অ্যাজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফর দ্য গভর্নমেন্ট হবে। মানে গভর্নমেন্ট এবার থেকে কাজ করবে ইংরেজিতে, এটাও ঠিক হলো এই আইন অনুযায়ী। আর নেক্সট 1835-এই আমরা দেখলাম মেডিকেল কলেজ তৈরি হলো, এটা আমাদের ভালো করে দেখে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসবো। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ওয়াজ দ্য এফেক্টিভ ডেট অফ দ্য পার্টিশন অফ বেঙ্গল? পার্টিশন অফ বেঙ্গল কবে কার্যকরী হলো? দুটো ডেট আমাদের সবসময় মনে রাখতে হয় পার্টিশন অফ বেঙ্গলের ক্ষেত্রে, ডেট অফ অ্যানাউন্সমেন্ট অফ পার্টিশন অফ বেঙ্গল আর ডেট অফ ইমপ্লিমেন্টেশন অফ পার্টিশন অফ বেঙ্গল। আমরা জানি ডেট অফ ইমপ্লিমেন্টেশনটা বেশি পরীক্ষায় দেয়। ডেট অফ ইমপ্লিমেন্টেশন হবে 16ই অক্টোবর, এখানে যে প্রশ্নটা দিয়েছে 1905-এর 16ই অক্টোবর ডেট অফ ইমপ্লিমেন্টেশন হলো, ইমপ্লিমেন্ট হলো। আর ডেট অফ অ্যানাউন্সমেন্টটাও আমাদের ভালো করে জেনে রাখতে হবে, কবে গভর্নমেন্ট অ্যানাউন্স করলো যে তারা বঙ্গভঙ্গ করতে চলেছে বা পার্টিশন অফ বেঙ্গল করতে চলেছে। সেই ডেটটা হবে 19 জুলাই 1905। 19 জুলাই 1905 অফিসিয়াল ডিক্লারেশনটা হলো। আর সেই ডিক্লারেশন অনুযায়ী 1905-এর 16ই অক্টোবর কি হলো না, বঙ্গভঙ্গ অফিসিয়ালি কার্যকরী হলো বাংলায়। তাহলে 19 জুলাই আর 16ই অক্টোবর 1905-এর এই দুটো দিন খুব ইম্পর্টেন্ট, একটা ইমপ্লিমেন্টেশন, একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। এই দুটো জিনিস আমাদের ভালো করে দেখে নিতে হবে পার্টিশন অফ বেঙ্গল থেকে। এবং এই পার্টিশন অফ বেঙ্গল থেকে আরও প্রচুর প্রশ্ন দেয়, তোমরা জানো। পার্টিশন অফ বেঙ্গল কবে উইথড্র হলো? পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেল ফ্যাক্ট কে বলেছিল? কে এটাকে চ্যালেঞ্জ করে বলেছিল পার্টিশন অফ উই শ্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট অফ পার্টিশন অফ বেঙ্গল আনসেটেল? কত সালে পার্টিশন অফ বেঙ্গল সেটেল ফ্যাক্টটা আনসেটেল হলো? এই ধরনের প্রশ্নগুলো। তারপরে এর সঙ্গে রিলেটেড আবার স্বদেশি বয়কট মুভমেন্ট, সেখানেও অনেক ধরনের প্রশ্ন আছে। সুতরাং পার্টিশন অফ বেঙ্গল আর স্বদেশি এবং বয়কট মুভমেন্ট, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে আমাদের পড়ে রাখতে হবে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এখান থেকে প্রশ্ন আসে। আমরা আরেকটা কথা বলি, 16ই অক্টোবর যেদিনকে বঙ্গভঙ্গ কার্যকরী করা হলো, এটা ভারতবর্ষের ইতিহাসে, বিশেষ করে বাঙালির ইতিহাসে, বাংলার ইতিহাসে এটাকে আমরা একটা কালো দিন বলতে পারি। 16ই অক্টোবর এই ঘটনাটা, ট্র্যাজিক ইভেন্টটা ঘটলো 16ই অক্টোবর। বাংলাকে ভাগ করলো অন্যায়ভাবে ব্রিটিশ সরকার। তো তাদের এই ডিভাইড অ্যান্ড রুল পলিসির প্রথম রিফ্লেকশন যদি আমরা বলি, তাহলে আমরা বোধহয় বলবো এই পার্টিশন অফ বেঙ্গলের ডিসিশন। এই ডিভাইড অ্যান্ড রুল যে পলিসি নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ গভর্নমেন্ট, তার প্রথম রিফ্লেকশন আমরা পেলাম এই পার্টিশন অফ বেঙ্গল থেকে। এবং এই পার্টিশন অফ বেঙ্গল যেদিনকে কার্যকরী হলো, সেদিনকে তিনটে জিনিস আমরা দেখতে পেলাম ঘটলো। একটা হলো রবীন্দ্রনাথ রাখি বন্ধনের ডাক দিলেন, রাখি বন্ধন করলেন হিন্দু মুসলিমদের মধ্যে সম্প্রীতি রক্ষা করার জন্য। সেই দিনই আমরা দেখলাম রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অরন্ধনের ডাক দিলেন, নো কুকিং ডে অর্গানাইজ করলেন, অরন্ধনের ডাক দিলেন। আবার সেই দিনই আমরা দেখতে পাচ্ছি কলকাতার টাউন হলে এস.এন. ব্যানার্জি একটা ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন এই বঙ্গভঙ্গের বিরোধিতা করে। সুতরাং এই তিনটে ঘটনা ঘটলো 16ই অক্টোবর। আমরা দেখতে পাচ্ছি এই যেদিনকে ইমপ্লিমেন্টেশন হয়েছিল বঙ্গভঙ্গ, এই জায়গাগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। এবং এর মধ্যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর অরন্ধন আর তার সঙ্গে রবীন্দ্রনাথের রাখি বন্ধন, এই দুটো তো খুব পরীক্ষায় আসে, তোমরা জানো। তাহলে 16ই অক্টোবর কার্যকরী হলো, এফেক্টিভ হলো বঙ্গভঙ্গের সিদ্ধান্ত। অক্টোবর 16, 1905 এটা উত্তর হবে, আমরা দেখলাম। কোয়েশ্চেন নাম্বার 4-এ আসবো। বিটুইন হুম অ্যান্ড ওয়েন ওয়াজ দ্য ট্রিটি অফ বেসিন সাইন্ড? ট্রিটি অফ বেসিন আমি ক্লাসে এর আগেও বলেছি
যে আমাদের 5-6টা সন্ধি খুব ভালো করে তৈরি করে রাখতে হবে। তার মধ্যে অবভিয়াসলি ট্রিটি অফ বেসিন একটা, ট্রিটি অফ আলীনগর আমরা ভালো করে তৈরি করব, ট্রিটি অফ বেসিন আমাদের ভালো করে তৈরি করতে হবে, ট্রিটি অফ অমৃতসর আমাদের ভালো করে তৈরি করতে হবে, ট্রিটি অফ ম্যাঙ্গালোর আমাদের ভালো করে তৈরি করতে হবে, ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম ভালো করে তৈরি করতে হবে আমাদের, ট্রিটি অফ ইয়ান্দাবু এটা একটা খুব ইম্পর্টেন্ট সন্ধি। এই 5-6টা সন্ধি একদম মুখস্থ করতে হবে, বিশেষ করে সাল আর কাদের মধ্যে হলো। এখানে বেসিনের সন্ধি দিয়েছে, আমরা জানি যে এই বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1802-তে, 1802-তে। কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? পেশোয়া বাজিরাও টু অ্যান্ড দ্য ইংলিশ, 1802। পেশোয়া বাজিরাও টু দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে হয়েছিল ইংরেজদের। তখন ইংরেজদের প্রতিনিধিত্ব কে করেছিল এখানে? গভর্নর জেনারেল কে ছিলেন 1802-তে? অবভিয়াসলি লর্ড ওয়েলেসলি। তাহলে ওয়েলেসলির সঙ্গে বাজিরাও টু এর এই সন্ধিটা হয়েছিল ট্রিটি অফ বেসিন 1802-তে। এই সন্ধি মারাঠাদের ইতিহাসকে ভীষণভাবে নির্ধারিত করেছিল এবং এই সন্ধির পরেই তোমরা জানো পরের বছরই 1803 থেকে শুরু হয়েছিল সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার। 1803 থেকে শুরু হয়েছিল, জাস্ট এই সন্ধিটা স্বাক্ষরের পরেই। ট্রিটি অফ বেসিন একটা ইম্পর্টেন্ট সন্ধি, এই সন্ধিগুলো ভালো করে করতে হবে। আর পেশোয়া বাজিরাও টু, ইনি এর আরেকটা পরিচয় কি? হি ওয়াজ দ্য লাস্ট পেশোয়া। মারাঠাদের যে পেশোয়া রুল শুরু হয়েছিল 1713-তে, সেই রুল চলেছিল 1818 পর্যন্ত। 1713 থেকে 1818 মহারাষ্ট্রে রুল করেছিল পেশোয়ারা। এই বালাজি বিশ্বনাথকে দিয়ে যে পেশোয়া রুল শুরু হয়েছিল, সেই পেশোয়া রুল শেষ হয়েছিল বাজিরাও টুকে দিয়ে, এবং বাজিরাও টুই ছিলেন শেষ পেশোয়া যাকে হারিয়ে দিয়ে লর্ড হেস্টিংস 1818 সালে অধিকার করে নিয়েছিলেন ফাইনালি মহারাষ্ট্র। তাহলে বাজিরাও টু হচ্ছেন শেষ পেশোয়া। আর প্রথম পেশোয়ার যদি নাম জিজ্ঞেস করে, আমরা বললাম বালাজি বিশ্বনাথ। 1713-তে যে পেশোয়া রুল শুরু হয়েছিল সেটা 1818-তে শেষ হয়েছিল পেশোয়া বাজিরাও টুকে দিয়ে। এর সঙ্গেই সন্ধিটা হয়েছিল বেসিনের সন্ধি, ট্রিটি অফ বেসিন 1802, একটা খুব ইম্পর্টেন্ট সন্ধি। ইতিহাসের মারাঠা সাম্রাজ্যের ইতিহাসের গতি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেছিল অবভিয়াসলি এই বেসিনের সন্ধি। সুতরাং এখানে উত্তর আমরা করব এ অপশানে যেটা রয়েছে, বাজিরাও টু এর সঙ্গে ইংরেজদের, ওয়েলেসলির সঙ্গে বাজিরাও টু এর 1802 সালে। আমরা নেক্সট আসবো আরেকটা সন্ধির কথা আমি বলতে ভুলে গেছি, ট্রিটি অফ সালভাই। এই অ্যাংলো মারাঠা রিলেশন পড়তে গিয়ে দুটো সন্ধি আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ট্রিটি অফ সালভাই 1782, আর একটা সন্ধি হচ্ছে 1802-তে। এবং ট্রিটি অফ সালভাইতে বলেই দেওয়া হয়েছিল যে 20 বছর এই অ্যাংলো মারাঠা, ইংরেজদের সঙ্গে মারাঠাদের কোনো যুদ্ধ হবে না। 20 বছর, পাক্কা 20 বছর। দেখো ঠিক 1782-তে সালভাইয়ের সন্ধি আর 1802-তে স্বাক্ষরিত হলো বেসিনের সন্ধি। এই 20 বছর অ্যাংলো মারাঠা রিলেশনে আমরা কোনো রকম উত্থান পতন দেখিনি। আবার এই রিলেশনের উত্থান পতন শুরু হলো বেসিনের সন্ধি স্বাক্ষরের মধ্য দিয়ে। দ্যাট ওয়াজ ইন দ্য ইয়ার 1802। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসবো। During the uprising of 1857, which part of India was largely unaffected? আমরা জানি যে সিপাহী বিদ্রোহ যেটা হয়েছিল 57 মহাবিদ্রোহ, এটা কিন্তু সারা ভারতে হয়নি। এই জন্যই রমেশচন্দ্র মজুমদার বলছেন it was neither first nor national nor a war of independence. Neither first nor national nor first war of independence. তোমরা জানো এটাকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। সেই সাভারকরের মতটাকে চ্যালেঞ্জ করেই রমেশচন্দ্র মজুমদার এই উক্তিটা করেছিলেন, নাইদার ফার্স্ট নর ন্যাশনাল নর এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এই বিখ্যাত উক্তিটা করা হয়েছিল। তো রমেশচন্দ্র মজুমদার বলছেন এটা জাতীয় আন্দোলন নয়। জাতীয় আন্দোলনের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা সিপাহী বিদ্রোহের মধ্যে একেবারেই ছিল না। তার মধ্যে প্রথম যেটা, একটা জাতীয় আন্দোলনকে, একটা আন্দোলনকে জাতীয় পর্যায়ে যদি আমরা চিহ্নিত করতে চাই, তাহলে সেখানে যে বৈশিষ্ট্যগুলোর কথা আমাদের দেখতে হয়, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য যেটা, কমন ফিচার যেটা, সেটা হচ্ছে যে আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে পড়ে। কিন্তু সিপাহী বিদ্রোহ সারা দেশে ছড়িয়ে পড়েনি। স্পেসিফিক কিছু অঞ্চল ছিল যেখানে এই বিদ্রোহের ব্যাপকতা আমরা বেশি করে লক্ষ্য করেছি। এখানে কোয়েশ্চেনটা সেখান থেকে দিয়েছে যে কোন অঞ্চলটা অ্যাফেক্ট করেনি, বেঙ্গল, পাঞ্জাব, আওয়াধ আর অল অফ দিস।
এর মধ্যে কোনটা আমরা জানি বেঙ্গলে ভীষণভাবে হয়েছিল। ব্যারাকপুর 29শে মার্চ প্রথম স্পার্কটা দেখা গেল বেঙ্গল থেকেই, মঙ্গল পাণ্ডে শহীদ হলেন। আওয়াধে আমরা দেখতে পাচ্ছি ভীষণভাবে হয়েছিল অযোধ্যায়, ওয়াজেদ আলী শাহের ওয়াইফ বেগম হজরত মহল এইটাকে নেতৃত্ব দিয়েছিলেন আমরা জানি, এবং অযোধ্যাকে অন্যায়ভাবে মিস রুলের অজুহাত দেখিয়ে, অপশাসনের অজুহাত দেখিয়ে ব্রিটিশ সরকার এটাকে দখল করেছিলেন 1856-এ অযোধ্যাকে। সুতরাং অযোধ্যাতে এই বিদ্রোহ আমরা দেখেছি। তাহলে আমরা উত্তর কোনটাকে করব? অবভিয়াসলি পাঞ্জাব। এই অঞ্চলটায় কিন্তু সিপাহী বিদ্রোহ আনএফেক্টেড ছিল, বা এই অঞ্চলটায় আমরা এই পাঞ্জাবে এই আন্দোলন আমরা দেখতে পাচ্ছি না। এই 1857-এর বিদ্রোহ, পাঞ্জাবে অনেক আন্দোলন হয়েছে। পাঞ্জাব আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা মেন জায়গা হয়ে দাঁড়িয়েছিল, বাংলা, পাঞ্জাব আর মহারাষ্ট্র, কিন্তু এই আন্দোলনটা আমরা পাঞ্জাবে দেখিনি। তাহলে এখানে অ্যান্সার করবো আমরা বি অপশন, পাঞ্জাব। পাঞ্জাবে আনএফেক্টেড ছিল, পাঞ্জাবটা আনএফেক্টেড ছিল সিপাহী বিদ্রোহের সময়, এটা আমরা দেখব। এবং এর সঙ্গে আমরা দেখব সাউথ ইন্ডিয়া, যেটা দক্ষিণ ভারত, ম্যাড্রাস বা কর্ণাটক, মহীশূর, এই যে এরিয়াটা, এখানেও কিন্তু সেভাবে আমরা প্রভাব দেখিনি সিপাহী বিদ্রোহের। তাহলে প্রভাব পড়েছিল মেনলি কোন জায়গাগুলো? কানপুর ছিল, লখনৌ ছিল, দিল্লি ছিল, তারপরে ছিল বিহারের কনওয়ার সিং নেতৃত্ব দিয়েছিলেন, জগদীশপুর, আরা, এই জায়গাটা, এইগুলো অ্যাফেক্টেড হয়েছিল। কিন্তু সাউথ ইন্ডিয়া বা পাঞ্জাব, এই যে অঞ্চলগুলো, এখানে আমরা দেখিনি এটা অ্যাফেক্টেড হতে। সুতরাং এখানে অ্যান্সার আমরা করব নিশ্চয়ই পাঞ্জাবকে, বিটা হবে উত্তর। নেক্সট আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার 6-এ। When was the Hindu Widow Remarriage Act passed? আমরা জানি এটা খুব কমন প্রশ্ন। 1856-এ এই আইনটা পাশ হয়েছিল, 1856-তে রেগুলেশন নাম্বার 15। রেগুলেশন নাম্বার 17 হচ্ছে অ্যাবলিশন অফ সতী অ্যাক্ট 1829, আর 1856 যেটা হলো ডালহাউসির সময় উইডো রিম্যারেজ অ্যাক্ট, এইটা হলো অ্যাকর্ডিং টু রেগুলেশন নাম্বার 15। এই রেগুলেশন নাম্বারগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। সতীদাহ প্রথা হলো রেগুলেশন 17 অনুযায়ী, আর এটা হলো রেগুলেশন 15 অনুযায়ী লর্ড ডালহাউসি রাজত্বকালে উইডো রিম্যারেজ অ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। বিধবা বিবাহ, এটা একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করেছিল সিপাহী বিদ্রোহে। 1856 সালের এই আইন কিন্তু সিপাহী বিদ্রোহেতে একটা ইনডাইরেক্ট রোল প্লে করেছিল। কী রোল প্লে করেছিল? আমরা দেখতে পাচ্ছি যে এই বিধবা বিবাহ আইনটা পাশ হওয়ার পর কিছু ভারতীয় ছিল যারা এটার এগেনস্টে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছিল, এবং তারা পরিষ্কার বলেছিল যে এই কিছু হিন্দু সংস্কারক তারা ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে ভারতীয়দের যে হিন্দু ধর্মের যে ঐতিহ্য সেটাকে ভাঙার চেষ্টা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি তারা এই সিপাহী বিদ্রোহকে সাপোর্ট করে ব্রিটিশদের বিরুদ্ধে তারা লড়াইয়ে নেমেছিল 1857-এর বিদ্রোহে। সুতরাং 1857-এর রিভোল্ট অফ 1857-এর যে সোশিও রিলিজিয়াস কজ, যেটাকে আমরা আইডেন্টিফাই করি, যে সোশিও রিলিজিয়াস কজের মধ্যে একটা কজ হচ্ছে এই যে রিফর্মগুলো নেওয়া হয়েছিল। শুধু এটা নয়, এটার সঙ্গে আরও যে রিফর্মগুলো নেওয়া হয়েছিল, সোশিও রিলিজিয়াস রিফর্মগুলো, তার মধ্যে অ্যাবলিশন অফ সতী অ্যাক্ট নিশ্চয়ই আছে, এইটা আছে। এইগুলো একটা 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 বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল একদল গোঁড়া ভারতীয় হিন্দুদের মধ্যে। তারা এইগুলোর এগেনস্টে তারা সিপাহীদের সঙ্গে এই বিদ্রোহে ব্রিটিশদের এগেনস্টে সামিল হয়েছিল আমরা দেখতে পাচ্ছি। সুতরাং 1856-র উইডো রিম্যারেজ অ্যাক্ট ইনডাইরেক্টলি রিলেটেড উইথ রিভোল্ট অফ 1857, যেটাকে আমরা বলতে পারি রিভোল্ট অফ 1857-এর সোশিও রিলিজিয়াস কজ, সামাজিক এবং ধর্মীয় কারণ হিসেবে এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে অ্যান্সার এখানে হবে 1856। নেক্সট কোয়েশ্চেনে আসবো আমরা। হু পাস ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? ভারতবর্ষে যে প্রেস অ্যাক্টগুলো হয়েছিল তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এবং তোমরা জানো যে কিছু কিছু জিনিসকে টার্গেট করেছিল ব্রিটিশ সরকার, তার মধ্যে প্রেস অবভিয়াসলি ফার্স্ট হবেই। মানে সংবাদপত্রের মধ্য দিয়েই কিন্তু দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল ব্রিটিশ বিরোধী চেতনা। সেইটাকে বন্ধ করার জন্য ব্রিটিশরা উঠে পড়ে লেগেছিল, এবং ভারতীয়দের মধ্যে গ্রোথ অফ ন্যাশনালিজম, ঊনবিংশ শতকে জাতীয়তাবাদের যে উন্মেষ ঘটেছিল ভারতীয়দের মধ্যে, সেই উন্মেষের জন্য যে ফ্যাক্টরগুলো কাজ করেছিল তার মধ্যে কিন্তু জার্নালস বা নিউজ পেপারসগুলো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল।
এই নিউজ পেপারটা হয়ে উঠেছিল একটা ইম্পর্টেন্ট সোর্স ব্রিটিশ বিরোধী আন্দোলনের। ওইটাকে বন্ধ করার জন্য বারবার ব্রিটিশ সরকার এই প্রেসকে অ্যাটাক করেছে, এবং যত অ্যান্টি প্রেস অ্যাক্ট হয়েছে ভারতবর্ষে তার মধ্যে ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা হচ্ছে ভয়ঙ্কর অ্যাক্ট। তোমরা জানো এটা 1878 সালে হয়েছিল লর্ড লিটনের রাজত্বকালে। এই আইনটাকে বলা হয় গ্যাগিং অ্যাক্ট বা কণ্ঠরোধকারী আইন, গলা টিপে ধরা আইন, গ্যাগিং অ্যাক্ট। গ্যাগড মানে কি? গলা টিপে ধরা। সেই গ্যাগ থেকে কথাটা এসছে গ্যাগিং, গ্যাগিং অ্যাক্ট। এটাকে বলা হয় গ্যাগিং অ্যাক্ট এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে। যেহেতু এটা বাকস্বাধীনতার অধিকারকে কেড়ে নিয়েছিল ভারতীয়দের, এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878। এবং তোমাদের আমি ক্লাসে বলেছিলাম, আর একবার আমি বলে রাখি, এই প্রেস অ্যাক্টের শিকার হয়েছিল কিন্তু অনেক কাগজ। তার মধ্যে একটা কাগজের নাম আমরা বলতে পারি অমৃতবাজার পত্রিকার কথা। যে অমৃতবাজার পত্রিকা প্রকাশিত হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি বাংলা ভাষায়। 1868 তোমরা জানো এটা প্রকাশিত হয়েছিল 1868-এ, কিন্তু এই 1878-এ এই কাগজটাকে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের হাত থেকে বাঁচানোর জন্য 78 থেকে এটাকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বাংলা থেকে ইংরেজি করে দেওয়া হয়েছিল। মানে অমৃতবাজার পত্রিকা বাংলা থেকে ইংরেজিতে প্রকাশিত হতে শুরু করলো 1878-এ। কারণ কি ছিল? এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878-এ। এটাকে বলা হয় গ্যাগিং অ্যাক্ট। লর্ড লিটনের সময় যে ভারত বিরোধী আইনগুলো পাশ হয়েছিল তার মধ্যে এটা একটা সাংঘাতিক একটা অ্যান্টি ভারত বিরোধী আইন। তাহলে উত্তর আমরা করব এটা লর্ড লিটন। লর্ড লিটন সম্পর্কে তোমরা জানো যে লর্ড লিটন সবচেয়ে আনপপুলার ভাইসরয়। এটা একটা লর্ড লিটন, একটা কোয়েশ্চেন এসেছিল গোল্ডেন ফেলিওর বা ব্রিলিয়ান্ট ফেলিওর কার রাজত্বকালকে বলা হয়, সেখানেও হবে লর্ড লিটন। এটা এই কোয়েশ্চেনটাও এসেছিল পরীক্ষায় যে ব্রিলিয়ান্ট ফেলিওর বা গোল্ডেন ফেলিওর কার রাজত্বকালকে বলে, সেখানেও আমরা লর্ড লিটনের কথা পাই। লর্ড লিটনের সময় আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্ভিসের বয়সসীমা কমিয়ে দেওয়া হয়েছিল, আর্মস অ্যাক্ট পাস হয়েছিল, সমস্ত ভারত বিরোধী আইন, ভারত বিরোধী কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি যে এই সময় লিটনের রাজত্বকালে হয়েছিল। সুতরাং 1876 থেকে 1880 অবধি তার রাজত্বকাল লর্ড লিটনের। 76 থেকে 80 তিনি কাজ করেছিলেন অ্যাজ এ ভাইসরয় ভারতবর্ষে। নেক্সট কোয়েশ্চেনে আসবো, এখানে উত্তর তাহলে হবে এ অপশন। নেক্সট কোয়েশ্চেনে আসবো আমরা, কোয়েশ্চেন নাম্বার 8। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য হোম রুল মুভমেন্ট? হোম রুল মুভমেন্ট, প্রচুর প্রশ্ন এসছে হোম রুল মুভমেন্ট থেকে। হোম রুল এই কনসেপ্টটা কোথাকার কনসেপ্ট? আয়ারল্যান্ডের কনসেপ্ট। আয়ারল্যান্ডে এই ধরনের একটা আন্দোলন হয়েছিল। হোম রুল মুভমেন্টের লক্ষ্য কি ছিল? ভারতবর্ষে স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করা, লোকাল সেলফ গভর্নমেন্ট, স্বরাজের আদর্শটাকে প্রতিষ্ঠা করা। হোম রুল, হোম রুল মানে কি? স্বরাজ বা স্বরাজ্য, এইটাকে প্রতিষ্ঠা করা। এই হোম রুল মুভমেন্ট, এই হোম রুল লীগ তৈরি হয়েছিল দুটো জায়গায়। একটা করেছিলেন মহারাষ্ট্রে বিজি তিলক, আর একটা করেছিলেন তামিলনাড়ুর ম্যাড্রাসের কাছে একটা জায়গা অ্যাডেয়ারে অ্যানি বেসান্ত। তৈরি হয়েছিল হোম রুল লীগ। এই হোম রুল লীগের নেতৃত্বে যে হোম রুল আন্দোলন হয়েছিল, এই হোম রুল আন্দোলনের সঙ্গে রিলেটেড কারা কারা, এই প্রশ্নটা এখানে রয়েছে। অ্যানি বেসান্ত, তিলক, মোহাম্মদ আলী জিন্না, মৌলানা আজাদ। কে ছিল না, সরি, ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ। পরিষ্কার আমরা জানি অ্যানি বেসান্ত, তিলককে আমরা বাদই দিলাম, এরা তো ভীষণভাবে ছিল। তার সঙ্গে মোহাম্মদ আলী জিন্নাও ছিলেন না শুধু মৌলানা আবুল কালাম আজাদ। হোম রুল লীগের সঙ্গে তার কোনো, বা হোম রুল মুভমেন্টের সঙ্গে তার কোনো সম্পর্ক আমরা দেখছি না। সুতরাং এখানে উত্তর হবে ডি অপশানটা, মৌলানা আজাদ। হোম রুল আন্দোলনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এবং এই হোম রুল নিয়ে বা এই যে স্বরাজের কনসেপ্ট নিয়ে গান্ধীজি কিন্তু পরবর্তীকালে আলাদা বই লিখেছিলেন, ইন্ডিয়ান হোম রুল বা হিন্দ স্বরাজ। সুতরাং হোম রুল ব্যাপারটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর একটা প্রশ্ন দিয়েছিল যে ইউরোপে যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে, মানে 14 থেকে 18, এই সময়ের মধ্যে ভারতবর্ষের সবচেয়ে পপুলার মুভমেন্ট কোনটা?
ইউরোপে যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে 1914 থেকে 1918 এই সময়টার মধ্যে ভারতবর্ষের সবচেয়ে পপুলার মুভমেন্ট কোনটা, সেখানে উত্তর আমরা করব হোম রুল মুভমেন্ট। 1916-এ হোম রুল আন্দোলন। ওকে, সুতরাং হোম রুল মুভমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেখানে ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন এই তিনজন, প্রথম তিনজন। এখানে উত্তর হবে মৌলানা আজাদ। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসবো, কোয়েশ্চেন নাম্বার 9। হু ইন্ট্রোডিউস দ্য সিস্টেম অফ সিভিল সার্ভিসেস? লর্ড হার্ডিঞ্জ, উইলিয়াম বেন্টিং, ওয়ারেন হেস্টিংস, লর্ড ডালহাউসি। অ্যাকচুয়ালি যার নামটার জন্য আমরা মানে উদ্গ্রীব হয়ে রয়েছি, যে নামটা আমরা এক্সপেক্ট করছি অপশানের মধ্যে থাকবে, সেই নামটা কিন্তু এখানে নেই। তোমরা বুঝতেই পারছো, সেই নামটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিসকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস, কিন্তু এখানে কর্নওয়ালিস এখানে অপশানে নেই। যেহেতু কর্নওয়ালিস অপশানে নেই, সেই জন্য আমাদের উত্তর এখানে অবশ্যই করতে হবে লর্ড ডালহাউসি। এবং ডালহাউসির সময়তেই আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্ভিসটা একটা কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে সিলেকশনের একটা ব্যাপার এলো। সেই জন্য আমরা এখানে ডালহাউসিকেই উত্তর করব অ্যাকচুয়ালি, কারণ 1853-তে যে সিভিল সার্ভেন্ট যদি হতে চাওয়া হয়, এরকম বলা হলো 1853-তে, যে যারা সিভিল সার্ভেন্ট হতে চায়, 1853 চার্টার অ্যাক্টে বলা হলো সিভিল সার্ভেন্ট যারা হতে চায় তাদের কম্পিটিটিভ এক্সাম দিতে হবে। কম্পিটিটিভ এক্সামের যে সিস্টেমটা, সেটা এলো ডালহাউসির সময় থেকে। তাহলে এখানে আমরা সেই সূত্র ধরে এখানে আমি অ্যান্সারটা নেব অবভিয়াসলি লর্ড ডালহাউসি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জেনে রাখতে হবে, ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস যদি জিজ্ঞেস করে, আমাদের কিন্তু কর্নওয়ালিসের নামটাই বলতে হবে প্রথমে। আর যদি বলে ফাদার অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, 1948-এ এটাই ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস হলো, তখন আমাদের উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল, ফাদার অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। এটা আমরা জানি, এটা আমরা পড়েছি। সুতরাং সিভিল সার্ভিসের ওপর কিন্তু খুব ভালো করে পড়তে হবে। সিভিল সার্ভিসের ওপর অনেক ধরনের প্রশ্ন আসে, যে কোন আইন অনুযায়ী বয়সসীমা কমিয়ে দেওয়া হয়েছিল। স্ট্যাটুটারি সিভিল সার্ভিস অ্যাক্ট, তোমরা জানো, লিটনের কথা বলছিলাম আমরা একটু আগে, বয়সসীমা কমিয়ে দেওয়া হয়েছিল স্ট্যাটুটারি সিভিল সার্ভিস অ্যাক্টের মাধ্যমে। এটা একটা প্রশ্ন। প্রথম সিভিল সার্ভেন্ট কে হয়েছিলেন? কে সিভিল সার্ভিস পাশ করেও সিভিল সার্ভিসে যোগদান করেননি? এই প্রশ্নটা। কাকে সিভিল সার্ভিস থেকে স্যাক করা হয়েছিল? এই প্রশ্নটা। এবং কবে সিভিল সার্ভিস ইন্ডিয়া এবং ইংল্যান্ডে সাইমনটেনিয়াসলি হতে শুরু করলো? এটাও, মানে সিভিল সার্ভিস এই টপিকটা কিন্তু খুব ভালো করে আমাদের দেখতে হবে, ভালো করে পড়তে হবে। আমি সুযোগ পেলে এটার ওপর আলাদা একটা ক্লাস আমি নেব সিভিল সার্ভিসের ওপর। সিভিল সার্ভিসের এই ব্যাপারগুলো কিন্তু একটু ভালো করে জেনে রাখতে হবে, যে জায়গাগুলো আমি এখানে ফোকাস করার চেষ্টা করলাম। তাহলে এখানে উত্তর আমরা করব লর্ড ডালহাউসি, যেহেতু এখানে কর্নওয়ালিস নেই তাই। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসবো, 10 নম্বর প্রশ্নে। হু ওয়াজ তিতুমির? দ্য লিডার অফ, কিসের লিডার তিনি? ওয়াহাবি মুভমেন্টের, সিপাহী বিদ্রোহের, ফরাজি মুভমেন্টের, ইন্ডিগো রিভোল্টের। ওকে, তো আমরা জানি যে তিতুমির বা মীর নিসার আলী ইনি ওয়াহাবি মুভমেন্টের লিডার। ওয়াহাবি মুভমেন্টটা মেনলি এটাকে একটা অল ইন্ডিয়া মুভমেন্ট আমরা বলতে পারি। এই মুভমেন্টটা শুরু করেছিলেন সৈয়দ আহমেদ বলে একজন, বারেলির সৈয়দ আহমেদ এটাকে শুরু করেছিলেন এই মুভমেন্টটা, ওয়াহাবি আন্দোলন। হাজি শরিয়তুল্লাহ ফরাজি আন্দোলনকে লিড করেছিলেন আমরা জানি। তো সেই ওয়াহাবি মুভমেন্টটার যেটা বেঙ্গলে যেটা হয়েছিল, সেটাকে আমরা বলি কি তারিকি মোহাম্মদিয়া। বারাসাত অঞ্চলে, নারকেলবেরিয়া অঞ্চলে সেই ওয়াহাবি আন্দোলনের যে আন্দোলনটা হয়েছিল তারিকি মোহাম্মদিয়া নামে, সেই আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছিলেন কে না, এই তিতুমির বা মীর নিসার আলী। আমরা আগের ক্লাসেও আলোচনা করেছি যে এই মীর নিসার আলীর এই আন্দোলনটা যেহেতু বারাসাতে হয়েছিল, সেই জন্য এটাকে বলা হয় বারাসাত রিভোল্ট বা বারাসাত বিদ্রোহ বা তারিকি মোহাম্মদিয়া। তাহলে তারিকি মোহাম্মদিয়ার লিডার কে ছিলেন? একবার এসেছিল পরীক্ষায়, তখন আমরা উত্তর করব অবভিয়াসলি তিতুমির। এটাই হচ্ছে ওয়াহাবি আন্দোলনের যে পার্টটা বেঙ্গলে হয়েছিল, সেটাই হচ্ছে তারিকি মোহাম্মদিয়া, যাকে লিডারশিপ দিয়েছিলেন এই তিতুমির বা মীর নিসার আলী। সিপাহী মিউটিনির লিডারদের নাম আমরা জানি, অনেকেই লিডার ছিলেন। নানা সাহেব তাঁতিয়া টোপি, দ্বিতীয় বাহাদুর শাহ, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, অনেকেই ছিলেন। ফরাজি মুভমেন্টে ছিলেন হাজি শরিয়তুল্লাহ, ইম্পর্টেন্ট লিডার ছিলেন। দুদু মিয়া ছিলেন ইম্পর্টেন্ট লিডার।
আর ইন্ডিগো রিভোল্টের দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস এরা নেতৃত্ব দিয়েছিলেন। নড়াইলের জমিদার নেতৃত্ব দিয়েছিলেন রামরতন মল্লিক, নড়াইলের জমিদার রামরতন মল্লিক। রফিক মণ্ডল নেতৃত্ব দিয়েছিলেন নীল বিদ্রোহতে। সুতরাং নীল বিদ্রোহের নেতাদের নামগুলো আমাদের জেনে রাখতে হবে। এখানে যে 4টে মুভমেন্টের নাম দিয়ে দিচ্ছে, তোমরা জানো এই 4টে থেকেই প্রশ্ন আসে। এগুলো আমাদের খুব ভালো করে পড়তে হয় কম্পিটিটিভ এক্সামের জন্য। আমরা নেক্সট কোয়েশনে আসবো। হু ওয়াজ দ্য ফাউন্ডার কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ফাউন্ডার প্লাস কমান্ডার, ফার্স্ট কমান্ডার যদি আমরা বলি, কার নাম আমরা বলবো? ক্যাপ্টেন মোহন সিং। বি অপশানে যেটা আছে এটাই উত্তর হবে। তিনি একদিকে ফাউন্ডার আবার একদিকে ফার্স্ট কমান্ডার। সুতরাং দুটো শব্দ এখানে যেহেতু ইউজ করা হয়েছে, ফাউন্ডার প্লাস কমান্ডার, সেখানে যে উত্তর আমরা করব ক্যাপ্টেন মোহন সিং। সুভাষচন্দ্র বোস আইএনএর দায়িত্ব নিলেন 1943-তে গিয়ে। আইএনএ মেনলি তৈরি হলো 1942 1 সেপ্টেম্বর, আমরা জানি, আমরা পড়েছি এটা। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আমি বারবার বলেছি এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। একবার দিয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সিম্বল কি, একবার দিয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ব্যাটেল ক্রাই কি ছিল, দিল্লি চলো। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির থিম সং কি ছিল, কদম কদম বাড়ায় যা খুশি সে গীত গায়ে যা, এটা ছিল থিম সং তাদের। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে উইংসগুলো ছিল, যে ব্রিগেডগুলো ছিল, তার মধ্যে মহিলাদের নিয়ে তৈরি হয়েছিল ঝাঁসি ব্রিগেড, এই পার্টটা ইম্পর্টেন্ট। আর কি করতে চেয়েছিল এরা? হোয়াট ওয়াজ দ্য মেন এম অফ আইএনএ? আইএনএর মূল লক্ষ্যটা কি ছিল? আইএনএর মূল লক্ষ্য ছিল টু লিবারেট ইন্ডিয়া ফ্রম আউটসাইড, টেকিং দ্য হেল্প অফ দ্য ফরেন পাওয়ার। অর্থাৎ ভারতকে স্বাধীন করা হবে ভারতের বাইরে থেকে, একদম নতুন কনসেপ্ট। ভারত স্বাধীন হবে ভারতের বাইরে থেকে বিদেশি শক্তির সাহায্য নিয়ে। এটাই হচ্ছে আইএনএর মেন গোল বা মেন টার্গেট বা মূল উদ্দেশ্য ছিল আইএনএর এটা। এবং তোমরা জানো আইএনএর ট্রায়ালটাও খুব ভালো করে করতে হবে। আইএনএর ট্রায়াল 1945-এর 12 নভেম্বর হয়েছিল রেড ফোর্টে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। সুতরাং আইএনএটা কিন্তু আর একটা ইম্পর্টেন্ট পার্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো করে তৈরি করতে হবে। সম্ভবত লাস্ট কোয়েশ্চেনে যাব আমরা এবার। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ এ বুদ্ধিস্ট জিনোলজিক্যাল টেক্সট? বলছে এর মধ্যে কোন বইটা থেকে আমরা বৌদ্ধ ধর্মের, বুদ্ধিস্টদের একটা পরিবার তন্ত্রের কথা পাই, বা বৌদ্ধ ধর্মের একটা লিস্ট অফ ফ্যামিলি ট্রি যেটাকে আমরা বলি, এই ফ্যামিলি ট্রিটা আমরা কোন বই থেকে জানতে পারি? সূত্রপিটক, বিনয়পিটক, অভিধর্মপিটক, দিব্যবংশ। সূত্রপিটক, বিনয়পিটক, অভিধর্মপিটক, এই 3টে বই মেনলি ক্যারি করছে। সূত্রপিটক ক্যারি করছে কি? সূত্রপিটক ক্যারি করছে, সূত্রপিটকের কন্টেন্ট কি? গৌতম বুদ্ধের বাণী, গৌতম বুদ্ধের সারমন। বিনয়পিটক কি কন্টেন্ট রয়েছে বিনয়পিটকে? বৌদ্ধ সন্ন্যাসীদের যে দায়িত্ব কর্তব্যগুলো, অর্থাৎ মনাস্টিক লাইফ, তাদের জীবন কেমন হবে মনাস্ট্রিগুলোতে, তারা কি কি দায়িত্ব পালন করবে, তার ইনস্ট্রাকশন দিচ্ছে বিনয়পিটক। আর অভিধর্মপিটক হচ্ছে দ্য লাস্ট পার্ট অফ গৌতম বুদ্ধাস লাইফ বর্ণিত হয়েছে, বা গৌতম বুদ্ধের যে দর্শন সেটা বর্ণিত হয়েছে। তাহলে 3টেকে আমরা অফ করে দিতে পারি এই প্রশ্নের পার্সপেক্টিভে। তাহলে উত্তর এখানে হবে দিব্যবংশ, যেটাকে আমরা বলতে পারি বৌদ্ধদের একটা জিনোলজিক্যাল টেক্সট। দিব্যবংশ এবং মহাবংশ তোমরা নাম শুনেছ। দিব্যবংশের লেখকের নাম জানা যায় না। মহাবংশের লেখক ছিলেন সম্ভবত মহানাম বলে একজন বৌদ্ধ সন্ন্যাসী। এবং এই দিব্যবংশ মহাবংশ তোমরা জানো সিংহলের ইতিহাস নিয়ে লেখা হয়েছিল এই দিব্যবংশ মহাবংশ। এবং এই দিব্যবংশ মহাবংশের আর একটা ইম্পর্টেন্ট সোর্স অফ ইনফরমেশন এখান থেকে আমরা জানতে পাচ্ছি, আমরা যে সেই কমন ইনফরমেশনটা যেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, অশোক নাকি তার 99 জন ভাইকে হত্যা করে সিংহাসন দখল করেছিলেন। তার এই যে তার এক অশোকের একটা দিক, যেটা চণ্ডাশোক, যেই জন্য অশোককে বলা হয়, সেই চণ্ডাশোকের পরিচয় বহন করছে দিব্যবংশ মহাবংশ। তিনি যে 99 জন ভাইকে হত্যা করেছিলেন তার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, বা তার একটা বিবরণ আমরা পাচ্ছি এই বইতে। সুতরাং আমরা যেগুলো আজকে আলোচনা করলাম অন্য দিনের মতো,
এই কোয়েশ্চেনগুলো ভালো করে একটু দেখে নেবো, আমরা দেখে নিতে হবে। এবং এর পাশাপাশি যে এক্সট্রা ইনফরমেশানগুলো আমি দিচ্ছিলাম সেগুলোও আমাদের ভালো করে পড়তে হবে। আমরা এরকম ছোট ছোট ক্লাসে ভাগ করে আমরা আরও অনেক প্রশ্ন নিয়ে আসবো সামনের দিনে, যেগুলো থেকে তোমরা তোমাদের সামনের যে পরীক্ষাগুলো আসছে তার জন্য একটা ভালো প্রিপারেশন তোমরা নিতে পারো। আজকে এই পর্যন্তই, আমরা আবার অন্য ক্লাসে ফিরবো।